ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, 42,949 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ যেটা হয়েছিল, তার 5% অ্যাডিশনাল প্যানেল মামলার রায় পিটিশনের ভিত্তিক হওয়ার সম্ভাবনা কেন, পিটিশনের ভিত্তি কেন হবে, এই বিষয় নিয়ে আজকে একটা হলপ করে কিছু বলা সম্ভব না, কারণ বিচারপতি নিজেও জানেন না যে বিচারে তিনি কী লিখবেন, কারণ আর্গুমেন্টের উপরে ডিপেন্ড করে। কিন্তু বর্তমানে কিছু পরিস্থিতির উপর ডিপেন্ড করে এটা কিন্তু একটা স্বচ্ছ ধারণা দেওয়াই যায় যে 5% মামলার রায় কিন্তু পিটিশনের ভিত্তিক হবে। কেন বলছে এই কথা? পারস্পরিক কিছু ঘটনা আমরা একটু জেনে নেব। যেমন 2009 সালের 4টে ডিপিএসসির ক্ষেত্রে বিচারপতি তাজ্জব মন্তব্য এখানে করেন যে আমি জানি যে এই সমস্ত প্যানেলে অনিয়ম বেনিয়ম দুর্নীতি অভিযোগ রয়েছে, সেখানে যদি আমি এগুলো তদন্তভার সিবিআই বা ইডিকে দিয়ে দিই, তো সেক্ষেত্রে কিন্তু এই গোটা প্যানেল বাতিল হতে পারে। সেক্ষেত্রে বহুদিন ধরে এই বিষয়গুলো চলবে। তো তিনি একটা সমাধান রাস্তা খুঁজতে চাইছেন। ইভেন গতদিন আমি নিজে ফিজিক্যালি এজলাসে উপস্থিত ছিলাম যখন 5% মামলাটা চলে। তো সেক্ষেত্রেও বিচারপতি একাধিক মন্তব্য করেছেন এবং একাধিক বিষয়েও সুবিশানাল পর্ষদের আইনজীবী তিনি অনেকগুলো কথা বলেন। তো ছোট্ট করে বলি যে 5% এই রায় কেন পিটিশনের ভিত্তিক হবে সে সম্পর্কে আগে বলি। তো সেক্ষেত্রে একদম পরিষ্কার, বিচারপতি এখানে কাট অফ ডেট বেঁধে দিতে চাইছিলেন ওই 22 তারিখে, যেদিন শান্তনু সির মামলা এবং যেদিন ওই এসএসসির যে 26,000 শিক্ষক নিয়োগ 2016 গোটা প্যানেলকেই রিভোক করে দিয়েছিল, সেদিনকেরই ঘটনা এই ঘটনাটা। তো কোর্টে এজলাসে প্রচুর সংখ্যক লোকজন ছিল, ভিতরে ঢোকাই যাচ্ছিল না, কাউকে ঢুকতেই দেয়নি সেই অর্থে। তো মূল মামলাকারী রাকেশ মণ্ডল ছিল, আমি ছিলাম এবং টিম উজ্জয়িনীর একজন কেউ ছিল সম্ভবত, যারা বর্তমানে ইন সার্ভিস টিচার যারা, তাদের মধ্যে একজন ছিল। তো 3জন সাধারণ মানুষ আর বাদবাকি সবাই কালো কোট পরিহিত অ্যাডভোকেটটা ছিল। তো ছোট্ট ঘটনাটা শেয়ার করি। সেখানে মামলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে ওঠে এবং সেক্ষেত্রে শান্তনু সেটা ওএমআর প্রসঙ্গটা উঠে আসে যে এই মামলা নিষ্পত্তি না হলে এটা হবে না বাগেরা বাগেরা। তো সেই মামলা এখন শীত ঘুমে চলে গেছে কোথাও গিয়ে। পেপারে যদিও ভুলভাল অনেক কিছু লিখছে, আদতে কিন্তু তিনি চান, হয়তো এই বিচারপতি তিনি চাইছেন যে একটা সমাধান রাস্তা বের করতে। এই জন্য তিনি বিকাশ ভট্টাচার্যের কথাতে গতদিন বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন যে আপনি কেন শুধু চাকরি বাতিল এই প্রসঙ্গগুলো বলছেন। তো তিনি একটি সমাধান রাস্তা খুঁজতেছেন, যার দৌলতে ভোটের মধ্যেই দেখবেন কোর্টের অর্ডারের বেসিসে 25/4/2024 তারিখের অর্ডারের বেসিসে উত্তর চব্বিশ পরগনা জেলায় কিন্তু এই মুহূর্তে ডকুমেন্টেশন জমা নিচ্ছে এবং শুধুমাত্র পিটিশনারদেরই কিন্তু চাকরি হয়েছে। এক্ষেত্রেও অন্যথা কিছু হবে বলে মনে হয় না। 5% মামলার একটা কাট অফ ডেট ওরালি তিনি বলে দিয়েছিলেন 22/4/2024 তারিখে। তো তার মধ্যে যারা রিট ফাইল করেছেন, তো তাদের উনি একটা মৌখিক বা ওরাল সাবমিশন দিয়েছেন। সেক্ষেত্রে যে এর মধ্যে যারা করেছে তাদের সেই মামলাগুলো কোর্ট এন্টারটেনমেন্ট করবে এবং এক্ষেত্রে পিটিশনের ভিত্তিক হবে। এক্ষেত্রে যে 2150টা সিট, এই সমস্ত বিষয় আর থাকার প্রসঙ্গ নয়। কোর্ট কিন্তু সেই রাস্তায় হাঁটতে চলেছে। তার কারণ হচ্ছে, যেমন উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে ভ্যাকান্সি কটা নন জয়েনিং আছে কী আছে এগুলো, বা অন্যান্য জেলার ক্ষেত্রে কতটা নন জয়েনিং আছে এগুলো কিন্তু কিছু দেখাদেখি নেই। মোটামুটিভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করে শুধুমাত্র পিটিশনারদের সবাইকেই কিন্তু দেওয়ার একটা জায়গা কিন্তু 2009-এর ক্ষেত্রে হয়ে গেছে। 2016-র ক্ষেত্রে এই 5% মামলায় কিন্তু সেই রাস্তায় কোথাও গিয়ে হাঁটতে চলেছে। সেখানে 2150টা সিট বা কোন ডিস্ট্রিক্ট ওভার সিট বা কতগুলো অবৈধ নিয়োগ বেনিয়ম, এগুলোতে হাত না দিয়েই কিন্তু মোটামুটিভাবে এই 5% মামলায় রায় কিন্তু পিটিশনার ভিত্তিক হওয়ার সম্ভাবনার দিকেই যাচ্ছে, অন্তত কোর্টের মন্তব্য সেদিকে। কেন বলছি এই কথা? কারণ কোর্টের বিচারপতি মন্তব্য করেছিলেন আমি একটা কাট অফ ডেট বেঁধে দিতে চাইছি। সেক্ষেত্রে সুবিশানাল বলেন যে না, আপনি তাহলে শুধুমাত্র মূল মামলাকারী যারা আছেন তাদেরকে দিয়ে দিন। সেক্ষেত্রে মূল মামলাকারী রাকেশ মণ্ডল সে স্ট্রংলি, তার অ্যাডভোকেট যারা আছে তাদেরকে বলেন না, এতগুলো পিটিশনার এখানে আছে, আমাদের নিজেদের অর্থাৎ টিআরআইসি নিজেদের অনেকগুলো ফাইল আছে, তো সেক্ষেত্রে সবার দিকটা ভাবা হোক, সমস্ত মামলাকে অ্যাড করা হোক। এবং অনেক জটিলতার পরে বিচারপতি অর্ডারে দেখবেন লিখে দিয়েছে যে প্রত্যেকটা মামলা মোটামুটিভাবে 22/4/2024 থেকে আগে যেগুলো করা আছে সেগুলো প্রত্যেকটি এন্টারটেনমেন্ট করবে কোর্ট, এবং সেক্ষেত্রে শুধুমাত্র মূল মামলা নয় বাকি মামলাগুলোর ক্ষেত্রেও হবে। তো সুবিশানাল স্যার নিজেও জানেন না যে এই মামলাতে, উনি বারবার বলছেন 5%টা অন্য কারণে দেওয়া যাবে না, বাট বিচারপতি যেটুকু যেটুকু বুঝে গেছেন, উনি একটি ওরাল কাট অফ ডেট উনি ধরে দিয়েছেন এবং সেক্ষেত্রে সেই কাট অফ ডেটের মধ্যে
যত মামলা আছে সব মামলা এন্টারটেনমেন্ট হবে এবং সেক্ষেত্রে যেমনভাবে 2009-এর 4টি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে হয়েছে সেই একইভাবে এই মামলাতেও কিন্তু পিটিশনার ভিত্তিক হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে 6টি ডিস্ট্রিক্টে কী ওভারসিটি নিয়োগ হচ্ছে হয়তো হাত পড়বে না, সেক্ষেত্রে কটা ডিস্ট্রিক্টে কত কম ভ্যাকেন্সি রয়েছে 5%, সেটা হাত পড়বে না। যদি কোনো জায়গায় 200টা সিট থাকে এবং সেক্ষেত্রে পিটিশনার যদি 250 হয়, তাও হয়তো সেই 250 জনেরই ভাগ্যে শিখে চিটতে পারে। তো এমনটাই কিন্তু একটা সম্ভাবনাময় জায়গা রয়েছে। এই মামলা আগামী 30 তারিখের, এই এপ্রিলের 30 তারিখের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ এফিডেভিট দিতে বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, যদিও এখনও পর্যন্ত সেই রিপোর্ট এখনও দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 6 তারিখে অর্থাৎ 6 মে এই মামলা আবার উঠতে চলেছে। আশা করা যায় শান্তনু শির পিছিয়ে যাওয়ার দৌলতে এই মামলার একটা নিষ্পত্তি হতে চলেছে। তো দেখা যাক কী হয়। এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।